ছুটির দিন মাঝে মধ্যে কিছু সময় কাটাই এই আমাদের এই স্টুডিওটাতে পেইন্টিং করতে বা বই পড়তে। কিন্তু আসলে কোনোটাই ঠিক মনোযোগ দিয়ে করা হয় না, না বই পড়া না পেইন্টিং করা। কারণ সম্ভবত আমি কোনো কিছুকে ইম্পর্টেন্স দিতে শিখি না। আসলে কোনটা যে লাইফে গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না, যেটা করি করি করতেই থাকি। আমরা যখন চারুকলা ফার্স্ট ইয়ারে পড়তাম আমাদের সাহিত্য পড়ানো হতো, এবং তখন সে 1999-98 সালের দিকে তখন চর্যাপদ পড়ানো হতো, বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এবং আমার কাছে চর্যাপদের ওই বুদ্ধিস্ট কবিদের খুব তান্ত্রিক টাইপের কবিতাগুলির অর্থ খুব মজা লাগতো, ইন্টারেস্টিং লাগতো। একটা লাইন আমাকে এখনো বেশ ইন্সপায়ার করে, সেটা হচ্ছে এই জগৎ, এই বাস্তবতা, এই রিয়ালিটি হচ্ছে জলে প্রতিফলিত চাঁদের মতো, না সত্য না মিথ্যা। তা আসলে এই না সত্য না মিথ্যা এই জগতে আসলে কি গুরুত্বপূর্ণ এটা বোঝা খুব মুশকিল, নির্ধারণ করা মুশকিল আসলে। এরপর আমার তো আর স্কুলে কলেজে সায়েন্স ছিল না, আমি সায়েন্স পড়া শুরু করছি পরে। এবং সায়েন্সের বিভিন্ন আর্টিকেল, বই, ভিডিও, গত 8-10 বছর ধরে বিভিন্ন ধরনের ভিডিও টিডিও দেখতে দেখতে একটা আলাদা ইন্টারেস্ট তৈরি হয়েছে। এবং দেখলাম যে সায়েন্স যত গভীরে যায়, যত ডিপে যায়, তত আমাদের বোধগম্যের বাইরে চলে যায়। এবং এখন যে কোয়ান্টাম ফিজিক্স থেকে শুরু করে লেটেস্ট সমস্ত সায়েন্স অ্যাকচুয়ালি যেটা হিন্টস দেয় সেটা হচ্ছে আসলেও জলে প্রতিফলিত চাঁদের ছবির মতো, না সত্য না মিথ্যা এই জগৎ। ইভেন ওইটাও ইন্টারেস্টিং যে প্রাচীন ভারতের ঋষিরা গল্প বলতো এই জগতের ব্যাখ্যা দিতে গিয়ে, যে ব্রহ্ম হচ্ছে দ্য আলটিমেট, দ্য ক্রমশ বড় হতে থাকা আলটিমেট সত্তা। সে হচ্ছে একদিন ঘুমায় গেছে, অনন্তকাল থাকতে থাকতে ঘুমায় গেছে, এবং তার ঘুমের ভেতরে স্বপ্ন হয়ে জেগে উঠছে এই জগৎ। এই জগৎ আসলে অ্যাবস্ট্রাক্ট গডের স্বপ্ন। তার মানে কি পরিমাণ অ্যাবস্ট্রাক্ট, কি পরিমাণ মায়া এই জগৎ, ইলিউশন। তা আমি ইদানিং একটা বই পড়ছিলাম মাঝে মধ্যে, এটা হচ্ছে আইনস্টাইনস কসমস। বেসিক্যালি আইনস্টাইনের বায়োগ্রাফি, তার জেনারেল রিলেটিভিটি, তারপরে স্পেশাল রিলেটিভিটি থেকে তার কন্ট্রিবিউশন, নিউটনিয়ান সায়েন্সে ফিজিক্সের পরে আইনস্টাইনের কন্ট্রিবিউশন, ইভেন কোয়ান্টাম ফিজিক্সেরও দাদা বলা হয় তাকে। বইটা লেখা হচ্ছে মিচিও কাকু। আমি মিচিও কাকুর একজন বড় ফ্যান, তার ভিডিও টিডিও ফলো করি, এবং উনি হচ্ছে একজন সায়েন্টিস্ট, স্ট্রিং থিওরিস্ট। কিন্তু যে কোনো সায়েন্সের কঠিন বই এত সহজ করে লেখে, আমাদের মতো লেম্যানরা পড়লেও মনে হয় কি, বা আমিও বোধ হয় কিছু বুঝতে পারছি। এই বইটার শেষের দিকে চ্যাপ্টারে এসে আসলে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে কোয়ান্টাম ডিকোহেয়ারেন্স। এটা সম্পর্কে আমি আসলে অত ডিটেল জানতাম না। কোয়ান্টাম কোহেয়ারেন্স এবং ডিকোহেয়ারেন্স এই দুইটা জিনিস থাকার ফলে, এই দুইটা জিনিস যদি থাকে তাহলে হচ্ছে প্যারালাল ওয়ার্ল্ড থাকার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তার মানে হচ্ছে প্যারালাল ওয়ার্ল্ড আছে। এদের মতো মেইন স্ট্রিম ফিজিসিস্টরা বলেন যে প্যারালাল ওয়ার্ল্ড অবশ্যই থাকতে হবে, অল্টারনেট রিয়েলিটি অবশ্যই থাকা আছে। অর্থাৎ এইখানে আমি বসে আছি, এই রুমেই আরো অনেক রকম জগৎ থাকতে পারে। এই রুমেই এমন একটা জগৎ থাকতে পারে যেখানে আমার জন্মই হয় নাই। এই রুমেই ডাইনোসররা দৌড়াদৌড়ি করে যাচ্ছে ঠিক এই মুহূর্তে, কিন্তু আমি সেটা টের পাচ্ছি না, কারণ সেই জগৎটা আছে সম্পূর্ণ অন্য ফ্রিকোয়েন্সিতে। আসলে এই প্যারালাল ওয়ার্ল্ডের ধারণা সম্ভবত আরো 100 বছর, এটা ইদানিংকালের ধারণা না, এটা আরো 100 বছর আগে সায়েন্টিস্টরা করা শুরু করে। স্পেশালি 1920-30 সালের দিকে সম্ভবত, যখন শর্ডিঙ্গার একজন 1933 সালে নোবেল পাওয়া ফিজিসিস্ট, কোয়ান্টাম ফিজিক্সের ওয়ান অফ দ্য পায়োনিয়ার। শর্ডিঙ্গারের ক্যাট এক্সপেরিমেন্ট স্পেশালি আসলে জগতের বাস্তবতা, রিয়েলিটি সম্পর্কে এক ধরনের ভুতুড়ে ইঙ্গিত দেয়। এবং সেটা হচ্ছে যে কোনো বস্তু আসলে তখনই এক্সিস্ট করে যখন সেটা আমরা দেখি। অর্থাৎ আমার হাতে এই বইটা আমি দেখছি বলেই বইটা অস্তিত্বশীল। বইটা আমি যখন দেখবো না, বা কেউ যদি এটা অবজার্ভ না করে, তাহলে বইটার অস্তিত্ব নাই। এইটার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, যেটা দুনিয়াতে গত 100 বছর ধরে হাজার হাজার ল্যাবরেটরিতে হাজার বার করা হয়েছে। এবং সেটাতে দেখা গেছে যে
সায়েন্টিস্টরা একটা জিনিস অন্তত নিশ্চিত, সেটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, অর্থাৎ ওয়েভ ও যা, তরঙ্গ এবং পার্টিকেল, কণা, বস্তু, সলিড জিনিস দুইটা আসলে একই। মানে সাব অ্যাটমিক লেভেলে, সূক্ষ্মাতি সূক্ষ্ম লেভেলে বস্তু আসলে ওয়েভও আবার কণাও, বস্তু আবার অবস্তু, দুইটা একসাথেই। তো প্রত্যেকটা বস্তুর সাবঅ্যাটমিক পার্টিকেলের সেজন্য একটা ওয়েভ ফিল্ড আছে, ওয়েভ ফাংশন আছে, এটা ওয়েভ হিসাবে ফাংশন করে। ওয়েভ মানে ঢেউ, তরঙ্গ। তো সেই ডাবল স্লিট এক্সপেরিমেন্ট যেহেতু প্রত্যেক, এবং আর একটা জিনিস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে বেরোয় আসে, সেটা হচ্ছে ইলেকট্রন, একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন আসলে একই সাথে এইখানেও থাকতে পারে, এইখানেও থাকতে পারে। এইটা সবচেয়ে স্পুকি। সায়েন্টিস্টরা বলে যে এই বইটা, একটা বই কিভাবে এইখানেও আছে ওইখানেও আছে, একটা জিনিসের তো দুই জায়গায় অবস্থান করা সম্ভব না। কিন্তু পদার্থের একদম মাইক্রো মাইক্রো ক্ষুদ্রাতি ক্ষুদ্র লেভেলে প্রকৃতির সব থেকে ন্যূনতম জায়গায় কাজ করে এরকম অদ্ভুতভাবে। এটাই হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের আবিষ্কার। তো ইলেকট্রন একই সাথে উপরের দিকে, ইলেকট্রন উপরের দিকে স্পিন করতে পারে, নিচের দিকে স্পিন করতে পারে। এবং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের সায়েন্টিস্ট যখন এই অবাক হওয়ার মতো ব্যাপারটা দেখতে পেল, তখন তারা একটা অন্য কাজ করলো, যে কেন ইলেকট্রন একটা ফুটা দিয়ে যাওয়ার সময়, বা একটা ইলেকট্রন থ্রো করলে সে দুইটা ফুটা দিয়ে পাস করে যায়, এবং পাস করে পিছনের ওয়ালে যে প্যাটার্নটা তৈরি করে, ওই প্যাটার্নটা আসলে কোনো বস্তুর প্যাটার্ন না, ওই প্যাটার্নটা ওয়েভের প্যাটার্ন। সায়েন্টিস্টরা তখন এই এক্সপেরিমেন্টের সাথে একটা ক্যামেরা বা অবজার্ভ করা যায় এমন কোনো ডিভাইস সেট করলো। তখন দেখা গেল আরো অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে যখন অবজার্ভ করা হয় তখন ইলেকট্রন অ্যাকচুয়ালি বস্তুর মতো, কণার মতো আচরণ করে। যখন অবজার্ভ করা হয় না তখন সে ওয়েভের মতো আচরণ করে। ইলেকট্রন যেন একটা মানুষ, সে যেন বুঝতে পারে আমাকে কেউ দেখছে, আমাকে এখন কণার মতো আচরণ করতে হবে। তাই একটা ইলেকট্রন কেমন আচরণ করবে, এটা কি ওয়েভের মতো আচরণ করবে, নাকি এটা কণার মতো আচরণ করবে, এটা কি উপরের দিকে স্পিন করবে না বা নিচের দিকে স্পিন করবে, এটা কি এখানে থাকবে না এখানে থাকবে, পুরো জিনিসটা ডিটারমাইন হয় যখন কেউ অবজার্ভ করে। যতক্ষণ কেউ না দেখে, যতক্ষণ কেউ না অবজার্ভ করে, ততক্ষণ ইলেকট্রন আসলে মাল্টিপল, একই সাথে মাল্টিপল জায়গায় মাল্টিপল ভাবে থাকতে পারে কি থাকে। তাহলে শ্রডিঙ্গারের ক্যাট এক্সপেরিমেন্টটা হচ্ছে, একটা বাক্সের মধ্যে যদি একটা বিড়ালকে ভরে দেওয়া হয় স্টিলের বাক্সের মধ্যে, এবং বাক্সের মধ্যে এমন কায়দা করে একটা কাচের জারের ভিতর বিষাক্ত গ্যাস রাখা হয় এবং একটা তেজস্ক্রিয় পদার্থের অ্যাটম রাখা হয়, যে ওই অ্যাটমটা ডিকে হলে, বা ওই অ্যাটমটা ডিকে হলে এই গ্যাসের জারটা ফেটে যাবে এবং বিড়ালটা মরে যাবে। আর ওই অ্যাটমটা যদি ইনটেক্ট থাকে তাহলে জারটা ফাটবে না এবং বিড়ালটা মরবে না। এখন তার থিওরি হচ্ছে গিয়ে কোয়ান্টাম ফিজিক্সের ল অনুযায়ী বিড়ালটা, বক্সটাকে বন্ধ করে দিলে বাইরের থেকে, আমাদের কমন সেন্স কি বলে, বিড়ালটা আইদার মরে গেছে নাইলে বেঁচে আছে, হয় অ্যাটমটা ডিকে হয়েছে বা ডিকে হয়নি, হয় জারটা, বিষাক্ত যে গ্যাসের জারটা ফেটেছে, না হয় ফাটে নাই, হয় বিড়ালটা বেঁচে আছে নাহলে মরে আছে। কিন্তু কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী একই সাথে দুইটা ঘটনাই ঘটে আছে ভিতরে, অর্থাৎ বিড়ালটা একই সাথে জীবিত এবং একই সাথে মৃত। কারণ ওই তেজস্ক্রিয় পদার্থের অ্যাটমটার উপরের ইলেকট্রনের স্পিন উপরের দিকেও নিচের দিকেও, ওইটা যখন কেউ দেখবে তখনই ওইটা আসলে কেউ খুঁজে পাবে, হয় নিচের দিকে স্পিন করতেছে না উপরের দিকে স্পিন করতেছে, হয় ওইটা ডিকে হয়েছে, হয় ওইটা ডিকে হয় নাই। যতক্ষণ কেউ না দেখছে ততক্ষণ ইলেকট্রনটা দুইটা অবস্থাতেই আছে। কেউ দেখলে এটা একটা অবস্থায় পরিণত হয়, মানে একটা অবস্থা কেউ দেখে। তাহলে কেউ যদি খোলার সাথে সাথে দেখে যে ইলেকট্রনটা ডিকে হয়, খোলার সাথে সাথে ইলেকট্রনটা যদি ডিকে হয় তাহলে বিড়ালটাকে মরা দেখতে পাবে, আবার খোলার সাথে সাথে যদি ইলেকট্রনটা ডিকে না হয় তাহলে বিড়ালটাকে জীবিত দেখতে পারবে। কিন্তু যতক্ষণ না দেখছি ততক্ষণ বিড়ালটা একই সাথে মৃত এবং জীবিত। তার মানে কি, তার মানে কনসাস অবজারভেশনের একটা ভূমিকা আছে রিয়েলিটি তৈরি করার ক্ষেত্রে। এইটা হচ্ছে মাথা খারাপ করে দিল। স্পেশালি আমি এই বইতে একজন সায়েন্টিস্টের নাম পেলাম, তার নাম হচ্ছে নোবেল লরেট, তার নাম ইউজিন উইগনার এই কনসাসনেসের ব্যাপারটাকে ফার্দার লেভেলে নিয়ে যায়। তিনি নিয়ে যায় যে আমি এই মোবাইলটা, এই ট্রাইপডটা, এটা আমি এটা এক্সিস্ট করে কারণ এটা আমি অবজার্ভ করতেছি, তাই এটার ইলেকট্রনগুলি বস্তুর মতো, কণার মতো আচরণ করতেছে। তাইলে আমি কেন বস্তুর মতো আচরণ করতেছে, আমি কেন ওয়েভ না, আমি কেন, আমার অস্তিত্ব কেন আছে, তাহলে আমাকে কে অবজার্ভ করতেছে?
তাহলে নিশ্চয়ই আমাকে কেউ, আপনারা বা কেউ একজন অবজার্ভ করতেছে বলে আমি অস্তিত্বশীল। তাহলে তাকে কে অবজার্ভ করতেছে? এইভাবে সে অবজারভারের একটা চেইন তৈরি করতে করতে যে তাহলে নিশ্চয়ই একটা কসমিক অবজারভার আছে, নাহলে কেউ মানে ইউনিভার্স সেলফ কনসাস বা একটা কসমিক কনসাসনেস আছে, সে আমাদেরকে দেখে বা অবজার্ভ করে বা মেজার করে বলে সবকিছু অস্তিত্বশীল। এইটা শুনে ঈশ্বরবাদীরা তো এইটাই আমরা বলছিলাম যে ঈশ্বর আছে, ঈশ্বর আমাদেরকে অবজার্ভ করেন বলে আমরা অস্তিত্বশীল। এবং এই অবজার্ভ আসলে শুধু চোখ দিয়ে করা না, এটা মাপলেও মানে একটা জিনিসের দৈর্ঘ্য ততক্ষণ না 5 ইঞ্চি হবে যতক্ষণ আমি স্কেল দিয়ে মাপতে যাব। মাপতে গেলেই এটার একটা মাপ হবে, কেউ মাপতে না গেলে এটার কোনো নির্দিষ্ট মাপ নেই। আইনস্টাইন নাকি এই পাজল নিয়ে জীবনের মানে বহু বছর ধাঁধার মধ্যে ছিলেন, এবং তার বাসায় কোনো গেস্ট গেলে নাকি উনি জিজ্ঞেস করতেন যে আচ্ছা বলো তো, কোনো ধান ক্ষেত থেকে বা কোনো ক্ষেত থেকে কোনো ইঁদুর চাঁদের দিকে তাকিয়ে আছে, তাই চাঁদ অস্তিত্বশীল? কেউ এটা মানবে না। আইনস্টাইন নিজেও পুরোপুরি মানতে পারে না, উড়িয়েও দিতে পারে না, কিন্তু কোয়ান্টাম ফিজিক্স বলে যে হ্যাঁ তাই, আমরা কোনো কিছু দেখি বা অবজার্ভ করি বলেই সেটা অস্তিত্বশীল। এখন এই পাজল থেকে মেলানোর জন্য, বের হওয়ার জন্য সায়েন্টিস্ট অনেক ধরনের থিওরি আসছে। একটা পরের দিকে অনেক বছর পরে এভারেট নামে একজন ইয়াং সায়েন্টিস্ট এসে আরেকটা থিওরি দিয়েছিল। যা হোক, এটা নিয়ে এই ভেজালের শেষ নাই। কিন্তু রিসেন্টলি কোয়ান্টাম ডিকোহেরেন্স, এই কোয়ান্টাম ডিকোহেরেন্সের কথাটা আমি এই বইতে পড়লাম, যে ডিকোহেরেন্স আসলে অনেক স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দেয়। কোয়ান্টাম কোহেরেন্স হচ্ছে প্রত্যেকটা বস্তু কণার নিজস্ব একটা ওয়েভ ফাংশন আছে, কিন্তু প্রত্যেকটা অণুর আছে, কিন্তু বিড়ালের বডিতে তো বিলিয়ন বিলিয়ন অণু, প্রত্যেকটার ওয়েভ ফাংশন মাপা সম্ভব না। কিন্তু ধরে তো নেওয়া যায় যে সে যেহেতু একটা বস্তু, তার অনেকগুলো ওয়েভ ফাংশন আছে। মৃত বিড়ালটারও একটা ওয়েভ ফাংশন থাকবে, দুইটা একই সাথে থাকতে পারে। একটা কোয়ান্টাম ফিজিক্স বলে যে একটা ওয়েভ ফাংশন, একটা বস্তুর ওয়েভ ফাংশন আর একটা বস্তুর ওয়েভ ফাংশনকে ডিস্টার্ব করে। অর্থাৎ এই বইটার একটা ওয়েভ ফাংশন আছে আর আমার হাতের একটা ওয়েভ ফাংশন আছে। এইটার থেকে যে তরঙ্গগুলি বের হচ্ছে, এটার থেকে যে তরঙ্গ, এই তরঙ্গ দুইটা ইন্টারফেয়ার করে। এই ইন্টারফারেন্স থার্ড একটা প্যাটার্ন তৈরি করে। ঠিক যেমন নদীতে দুইটা ঢেউ, একটা ঢেউ পড়লে অনেকগুলি রিপল হয়, আর একটা ঢেউ পড়লে অনেকগুলি রিপল হয়। পাশাপাশি দুইটা ঢেউ পড়লে রিপলগুলো মিলে একটা থার্ড, ঢেউগুলির সাথে ঢেউগুলি বাড়ি খেয়ে থার্ড একটা প্যাটার্ন হয়। এটা হচ্ছে কোয়ান্টাম কোহেরেন্স। এবং এখন সায়েন্টিস্টরা বলে যে কোয়ান্টাম কম্পিউটার তৈরি করতে হলে কোয়ান্টাম কোহেরেন্সটা আত্মস্থ করাটা জরুরি। কারণ তাহলে সায়েন্টিস্টরা কোয়ান্টাম লেভেলে, অর্থাৎ সাব অ্যাটম লেভেলে ম্যানিপুলেশন করতে পারবে, একটা পরমাণুর মধ্যে ইনফরমেশন দিয়ে দিতে পারবে। তো কোয়ান্টাম কোহেরেন্স যেমন আছে, কোয়ান্টাম ডিকোহেরেন্সও সম্ভব। ডিকোহেরেন্স হচ্ছে একটা বস্তুর ওয়েভ ফাংশন আর একটা বস্তুর ওয়েভ ফাংশনকে কলাপস না করে কো এক্সিস্ট করতে পারে। ওই বিড়াল, জীবিত বিড়ালের বডি মাসের যে ওয়েভ ফাংশন আর মৃত বিড়ালের বডি মাসের ওয়েভ ফাংশন আসলে কলাপস না করে একসাথে থাকতে পারে। এইটাই হচ্ছে সবচেয়ে মজা। তার মানে এই হিসাব অনুযায়ী চলে আসে যে এইখানে সম্ভাব্য সমস্ত অবস্থা, বাস্তবতা একই সাথে থাকতে পারে। অর্থাৎ এখানে আমি আছি আবার নাই, দুইটা একই সাথে থাকা সম্ভব। এখানে আমার পিছনে একটা ইজেল আছে, আবার আমার পিছনে একটা ইজেল নাই। এইখান দিয়ে একটা বাঘ দৌড়ায় যাচ্ছে, একটা জঙ্গল, 500 বছর আগের একটা জঙ্গল, সেটাও থাকতে পারে। সেটার ওয়েভ ফাংশন আর আমার ওয়েভ ফাংশন এক, মানে দুইটা কো এক্সিস্ট করতে পারে, একটা একটাকে না ভেঙে দিয়ে, না কলাপস করে। এবং এই ব্যাপারে একজন সায়েন্টিস্ট প্রপোজ করছে, খুব ইন্টারেস্টিং, স্টিভেন ওয়েনবার্গ, নাম সম্ভবত আমি জানি না, জার্মান নাম হতে পারে। সে বলতেছে রেডিও চ্যানেল টিউন করার দিয়ে এটা বলা যেতে পারে। এই ঘরে যদি একটা রেডিও থাকে বা টিভি থাকে, তার 100টা চ্যানেল থাকতে পারে। 100টা, প্রত্যেকটা চ্যানেলের হাজার হাজার ইনফরমেশন, হাজার হাজার ভয়েস, হাজার হাজার মানুষের ইন্টারভিউ। কিন্তু এখানে আমরা কেন একটা চ্যানেলে টিউন করলে একটা চ্যানেলে শুনি বা দেখি? এখানে তো 100টা টিভি চ্যানেলের ওয়েভ ফাংশন কাজ করতেছে, কিন্তু তার মানে ওয়েভ ফাংশন আসলে একটা চ্যানেলের ওয়েভ ফাংশন আর একটা ওয়েভ ফাংশনকে ধ্বংস না করে, কোলাপস না করে দিয়ে কোএক্সিস্ট করতেছে। আমরা একটা চ্যানেল টিউন করলে ওই একটা ওয়েভ ফাংশনে ধরতে পারি। তা আমাদের এই 3 ডাইমেনশনাল জগৎ যেই ওয়েভ ফাংশনের তৈরি, আমাদের জগৎ হচ্ছে একটা চ্যানেলে টিউন করা। আমাদের কোনো ওয়ে নাই আর একটা ওয়েভ ফাংশনকে অনুভব করা। কিন্তু
আমি আবার আরো কতগুলি ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে হয়তো প্যারালাল ওয়ার্ল্ড অনুভব করা সম্ভব মৃত্যুর পরে বা অন্য কোনোভাবে, মানে হাস্যকর। কিন্তু কিছুদিন আগে একটা ভদ্রলোক, তার নাম হচ্ছে রবার্ট পেনরোজ, 2020 সালে সম্ভবত নোবেল প্রাইজ পেয়েছেন উনি। ওনার অনেকগুলি ভিডিও এবং কিছু আর্টিকেল পড়ছি। উনি আসলে বলেন যে আমরা এতক্ষণ বলছিলাম যে কনসাস কেউ অবজার্ভ করে বলে রিয়েলিটি এক্সিস্ট করে, আমি দেখি বলে চেয়ারটা আছে, কিন্তু তার মানে কনসাসনেস আগের থেকে তৈরি হয়ে আছে। প্যানসাইকিজমের যারা ধারক বাহক তারাও বলে কনসাসনেস আগের থেকে তৈরি হয়ে আছে। কিন্তু এই পেনরোজের থিওরি অনুযায়ী হচ্ছে, আমি যতটুকু বুঝছি তাতে হচ্ছে কনসাসনেস আসলে তৈরি হয়, বাইরে ওয়েভ ফাংশনটা কলাপস করে বলে আমার ব্রেনের নিউরনের মধ্যে কনসাসনেস তৈরি হয়। তো তার এই থিওরিতে আমি যেমন বুঝি না, মানে কি উনি নিজেও যেহেতু সায়েন্টিস্ট না, নিউরোলজিস্ট না, উনি নিজেও ব্রেন কিভাবে এটা কনসাসনেস তৈরি করে এটা বোঝার জন্য আর একজন, আমি ভদ্রলোকের, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব এই ভিডিওটা, আর একজন ভদ্রলোকের কাছে গিয়েছিলেন। সেই ভদ্রলোকরা বলে যে হ্যাঁ আমাদের নিউরনের মধ্যে, সে নিউরোলজিস্ট, সে বলে যে আমাদের নিউরনের মধ্যে মাইক্রোটিউবলস নামে একটা জিনিস আছে, সেইটা হচ্ছে মানে তৈরি করতে পারে মানে হচ্ছে কোয়ান্টাম ইনফরমেশন তৈরি করতে পারে, এবং সেটাই আমাদের আসলে কনসাসনেস তৈরি করে। এবং তার মধ্যে একটা প্ল্যাঙ্ক হচ্ছে দুনিয়ার সব থেকে ক্ষুদ্রতম লেন্থ, যেটার থেকে দূরে সরে গেলে আসলে কনসাসনেস ভেঙে যায়। তা ওনারা অনেক বেশি কাজ করে, বিশেষ করে এই থিওরিগুলি অনেক বেশি ন্যানো টেকনোলজিতে কাজে লাগতেছে, স্পেশালি কোয়ান্টাম কম্পিউটার বানানো। কোয়ান্টাম কম্পিউটার যদি সায়েন্টিস্টরা 10-20 বছরের মতো বানায়, সাকসেসফুলি বানাতে পারে, তার মানে ধরে নিতে হবে প্যারালাল ওয়ার্ল্ড সম্ভব, তা প্যারালাল ওয়ার্ল্ড আছেই। এবং কোয়ান্টাম কম্পিউটার কাজ করে কিভাবে সেটা সম্পর্কে আমরা তো সায়েন্টিস্ট না, সায়েন্সের ধারে কাছের লোক না, কিন্তু আমরা যতটুকু বুঝি যে এখনকার কম্পিউটার যেগুলি আমরা ব্যবহার করি এগুলি কাজ করে বাইনারি সিস্টেমে, 0-1, হ্যাঁ অথবা না, এইটা দিয়ে কোড তৈরি করা হয়, পুরো কম্পিউটারের ইনফরমেশনের কোড। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার করবে কি 0 এবং না 1 দুইটা আলাদা জিনিস না, দুইটা একই জিনিস হবে। 0 কিন্তু হচ্ছে কিছু নাই এর সিম্বল, 1 হচ্ছে কিছু থাকার সিম্বল। অস্তিত্ব আর অনস্তিত্ব দুইটা ডিফারেন্ট জিনিস। এটা হচ্ছে এখনকার কম্পিউটার কাজ করে। আর কোয়ান্টাম কম্পিউটার কাজ করবে হচ্ছে 0 এবং 1 ইজ এ সেম থিং, অর্থাৎ অস্তিত্ব থাকা এবং না থাকা দুইটা একই কথা। তো যাই না, উদ্ভট ব্যাপার। এই জন্যই আমার মনে হয় যে আসলে কনসাসনেস নিয়ে আগের থেকে যেই ধারণা, বুদ্ধিস্ট ধারণা বা চর্যাপদের সেই কবিদের ধারণা যে জলে প্রতিফলিত চাঁদের মতো এই জগৎ না সত্যি না মিথ্যা, আসলেও তাই, আমার তাই মনে হয়। স্পেশালি অতীশ দীপঙ্কর যখন 1100 সাল না 1000 সালের দিকে তিব্বতে গিয়ে যখন এই তত্ত্ব ছড়াচ্ছিলেন যে শূন্য থেকেই সবকিছুর সৃষ্টি, এটা বুদ্ধিস্ট ক্ষণিকবাদ বা শূন্যতাবাদের হচ্ছে ওয়ান অফ দ্য বুদ্ধিস্ট ফাউন্ডেশন থট, এবং আরেকটা হচ্ছে প্রতীত্ব সমুদ্রপাত, মানে সবকিছুর কারণে সবকিছুর সৃষ্টি হয়। ক্ষণিকবাদ হচ্ছে যে শূন্যতা থেকে সবকিছুর সৃষ্টি, এবং সবকিছু তৈরি হচ্ছে গিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম ক্ষুদ্র কিছু একটা দিয়ে। সেই ক্ষুদ্র কিছু একটা হচ্ছে শূন্যতা থেকে এই পপ আপ করে, এই মিলিয়ে যায় এই সময়টা থেকে। এইটার সাথে এখনকার কোয়ান্টাম ফিল্ড থিওরি, যে কোয়ান্টাম সায়েন্স বলে যে কোয়ান্টাম ফিল্ড আছে, ইটারনালি এনার্জি যেখানে পপ আপ করতেছে, অনবরত পপ আপ করতেছে এনার্জি, এবং সেই কোয়ান্টাম ফিল্ডের মধ্যে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কারণে প্রতিনিয়ত বিগ ব্যাং এর মতো ইভেন্ট ঘটছে, প্রতিনিয়ত মাল্টিভার্স তৈরি হচ্ছে, এবং এক একটা মাল্টিভার্সের ল এক এক রকম। কোনো আমাদের মতো ইউনিভার্স আরো প্রত্যেক দিন তৈরি হচ্ছে, প্রত্যেক মুহূর্তে তৈরি হচ্ছে। তো যা হোক, আসলে এগুলি চিন্তা করলে অদ্ভুত লাগে যে ইভেন কনসাসনেসের ব্যাপারে, কনসাসনেস যদি তৈরি হয় রবার্ট পেনরোজের মতো এবং এই নিউরোলজিস্ট যারা আছে তারা বলছে কনসাসনেস আসলে তৈরি হয়, এবং আমাদের ব্রেন কি দিয়ে তৈরি, নিউরন কি দিয়ে তৈরি, ব্রেনের সেলগুলি কি দিয়ে তৈরি, সেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সব দুনিয়ার সব কিছুই এটা দিয়ে তৈরি। তাহলে আমার এই বইটাও ইলেকট্রন প্রোটন দিয়ে তৈরি, তাহলে এই বইটা কনসাস না, অথচ আমার ব্রেন কেন কনসাস, আমি কেন কনসাস?
কারণ তারা বলছে যে সব এদিকে প্যান সাইকিজম বলে একটা ইয়ে আছে, লিবনিজ, তারপর অনেক অনেক পুরান ধারণা যে পৃথিবীর সব কিছুই কনসাস, সব কিছুরই মন আছে। তো তাদের মধ্যে যে আচ্ছা সেটা কিন্তু এক হিসাবে হিসাবে হচ্ছে এইটারও, সেই হিসাবে এইটারও একটা কনসাসনেস আছে, কিন্তু এইটার ইলেকট্রন মানে সেই হিসাবে হচ্ছে ইলেকট্রন প্রোটন জগতের ক্ষুদ্রতম অংশ যেটা কোয়ার্ক লেভেল পর্যন্ত, সেইটা কনসাস, সেটার মধ্যে একটা প্রোটোটাইপ কনসাসনেস থাকতে পারে। এবং সায়েন্টিস্টরা, মিচিও কাকুর মতো সায়েন্টিস্টরা অনেকে বলেন কনসাসনেস হচ্ছে ফিডব্যাক লুপ, অর্থাৎ একটা সিস্টেমের সাথে তার বাইরের সিস্টেমের ইনফরমেশন আদান প্রদানের মাত্রা হচ্ছে কোয়ান্টাম এই কনসাসনেস। মানে একটা থার্মোমিটার একটা সিস্টেম, এর মধ্যে পারদ আছে, এই বাইরের টেম্পারেচারকে এগেনস্টে রেসপন্স করতে পারে, তাইলে ধরে নেওয়া যায় যে থার্মোমিটারের একমাত্রার মানে কনসাসনেস আছে। ফুলের হয়তো 10 কনসাসনেসের ক্ষেত্রে ফুল হয়তো 10 পয়েন্ট পেতে পারে, কারণ ফুল আশেপাশের ওয়েদার, পানি, অনেক কিছু এগেনস্টে সে রেসপন্স করতে পারে। তার মানে দেখা যায় জিনিসটা যত জটিল লেভেলে যায়, সৃষ্টি যত জটিল লেভেলে যায়, তত হচ্ছে কনসাসনেস জটিল লেভেলে থাকে। তা আমাদের ব্রেন হচ্ছে ইউনিভার্সের সব থেকে জটিল কমপ্লেক্স একটা জিনিস। তো এইখানে এটার কনসাসনেস অবশ্যই অনেক জটিল লেভেলের হবে। আমরা এই জন্য সেলফ অ্যাওয়ারনেস বলে একটা, খরগোশের কিন্তু সেলফ অ্যাওয়ারনেস নেই, কিন্তু আমাদের সেলফ আমি বলে একটা জিনিস আছে, মানে কনসেপ্ট আছে। কিন্তু এখন পেনরোজের মতো এইটা আসলে তৈরি হয় বাইরের ওয়েভ ফাংশন, বাইরের একটা ইভেন্ট ঘটে, একটা কিছু ওয়েভ ফাংশন কলাপস করে, সেইটা আমার এখানে প্রজেক্ট হয়ে আমার নিউরনের মধ্যে কনসাসনেস তৈরি হয়। তো এই কনসাসনেসটা কোথায় তৈরি হয়? আমার ইলেকট্রন প্রোটন, সেখানে হচ্ছে সেই ইলেকট্রন প্রোটন। এখন এই ইলেকট্রন প্রোটন নাকি হচ্ছে, যেমন একটা থিওরি আছে এনার্জির কখনো ক্ষয় হয় না, কখনো সৃষ্টি হয় না, তেমনি তথ্যের, ইনফরমেশনের একটা থিওরি আছে যে ইনফরমেশন কখনো নষ্ট হয় না, সৃষ্টি হয় না। এই যে আমাদের ইলেকট্রন প্রোটনের মধ্যে যে ইনফরমেশন, এটা ইউনিভার্সে কোথাও না কোথাও তো ছিল, হয়তো কোনো তারার অংশ থেকে এসে পৃথিবীর থেকে এসে আমাদের এরকম। তাহলে তার মানে এই কনসাসনেসটা আগেও ছিল, এই ইনফরমেশনটা আগেও ছিল। যখন আমার সিস্টেমের মধ্যে ঢুকছে, আমি রেগুলার কলা খাচ্ছি, আম খাচ্ছি, আমার সিস্টেমের মধ্যে ইলেকট্রন প্রোটন ঢুকছে, সেই মানে সেই সিস্টেমের মধ্যে সে যখন থাকছে, তখন সে আসলে কনসাস মনে হচ্ছে তাকে। কারণ কি? কারণ হচ্ছে সে তখন আমার মানুষের বা জীবিত বস্তুর হচ্ছে কনসাসনেস বাইরের সিস্টেমের সাথে ইন্টারনাল সিস্টেমের ইনফরমেশন আদান প্রদানের ওয়ে আছে। আমার চোখ আছে, আমার নাক আছে, স্কিন আছে, আমার এখানে একটা রিফ্লেক্ট করলে সেটা নিউরনে গিয়ে কনসাসনেস তৈরি হতে পারে। কিন্তু এর তো হচ্ছে ইলেকট্রন প্রোটন আছে ঠিকই, কিন্তু এর বাইরের সাথে তার ইনফরমেশন আদান প্রদান করা বা রিয়্যাক্ট করার কোনো ওয়ে নাই। তো মজার ব্যাপার হচ্ছে আমাদের এই কনসাসনেস আসলে থেকে যেতে পারে মৃত্যুর পরে। কিভাবে? এই যে নিউরনের মধ্যে যে ইনফরমেশন তৈরি হচ্ছে, ইনফরমেশন আছে, কোয়ান্টাম ইনফরমেশন, মানে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এইটা আমরা যখন মরে যাই তখন কি হয়? আমরা অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়। অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেলে এই কোয়ান্টাম ইনফরমেশন আমাদের ব্রেনের সেলগুলি আর হোল্ড করে ধরে রাখতে পারে না। তখন কি হয়? এই সেলগুলি থেকে এই কোয়ান্টাম ইনফরমেশন, ইলেকট্রন প্রোটন, এগুলি আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে সারাউন্ডিং ফিল্ডে বা বলা যায় ইউনিভার্সে। তো ছড়াতে ছড়াতে সে যে কোথাও থাকতে পারে, কারণ তথ্য তো কখনো নষ্ট হয় না। ইংল্যান্ডে প্রায় 250 নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের উপরে, মৃত্যুর থেকে ফিরে আসা লোকের উপরে গবেষণা করে দেখা গেছে অনেকেরই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স কাছাকাছি। অর্থাৎ কেউ দেখে টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, যেতে যেতে শেষ মাথায় একটা আলো, কেউ দেখে সে তার বডি থেকে উড়ে যাচ্ছে। আসলে হতে পারে তখন এই আমাদের কনসাসনেস যেহেতু ব্রেনে তৈরি হয় এবং সেই ইনফরমেশনগুলি ইনট্যাক্ট থাকতে পারে, তখন এই ইলেকট্রন প্রোটন যেগুলি এই কোয়ান্টাম ইনফরমেশন নিয়ে ছড়িয়ে যেতে থাকে, তারা এক ধরনের জিনিস ফিল করে এবং তাকে যখন আবার সে ফেরত আসে তখন সে হইতে পারে যে ফিলটা হইতে পারে। এটা সিউডো সায়েন্স না সায়েন্স আমি জানি না, এটা ছদ্মবিজ্ঞানও হইতে পারে। কিন্তু ইন্টারেস্টিং, কারণ অনেক কোমার থেকে ফেরত আসা বা ক্লিনিক্যালি ডেথ থেকে ফেরত আসা দু একজন পেশেন্ট বলতে পারছে যে ওই সময় ডাক্তার, নার্স বা পাশের রুমে নার্সরা কি আলাপ করছিল এবং দেখা গেছে সত্যিই তারা সেই আলাপ করছিল, কিন্তু সেটা তো ওই লোকের বোঝার কথা না, কারণ সে তো ক্লিনিক্যালি তখন ডেথ। তো সেই হিসাবে আমাদের মরার পরে যদি আমাদের ব্রেন থেকে কনসাসনেস
চলে যে কনসাসনেস কোথাও থাকতে পারে, মানে কোয়ান্টাম ইনফরমেশন আমাদের ব্রেনের নিউরন ইলেকট্রনের মধ্যে থেকে যেতে পারে, তাইলে আমরা যেটাকে বলি ভূতে ধরা, তাহলে ভূতে ধরা হতে পারে, অর্থাৎ একজনের আত্মা আরেকজনকে ভর করে, অর্থাৎ আমার কনসাসনেস গিয়া কোনো একটা সুইটেবল রিসিভার পেল, তখন সে সেখানে সেই ইলেকট্রন প্রোটনগুলি গিয়ে থাকতে পারে। আবার পুনর্জন্ম সম্ভব, আবার পরকাল বা অন্য ইউনিভার্সে চলে যাওয়া সম্ভব। মানে এই এক্সপিরিয়েন্স হয়তো ইউনিভার্সের কোথাও আছে, এটা আরেকটা ইউনিভার্সের মধ্যে ফ্রিকোয়েন্সিতে হয়তো সামাও রেডিও চ্যানেল অনেক সময় লিক করে না, এরকম একটা লিক করার ফলে বা কোনো কারণে এটা আরেকটা ইউনিভার্সের গিয়ে পপ আপ করতে পারে, আরেকটা ওয়েভ ফাংশনের মধ্যে গিয়ে এটা পপ আপ করতে পারে, সেটা হয়তো সম্পূর্ণ ডিফারেন্ট জগৎ। কে জানে, রোজা রাখি মাঝে মধ্যে তো রোজায় ধরে, এই জন্য মনে হয় সব উদ্ভট কথাবার্তা বলতেছি। যাই হোক, সায়েন্সও অনেক মিস্টিরিয়াস, এই জন্য মনে হয় সায়েন্স মজা লাগে। সায়েন্স যদি একদম সায়েন্স থেকে যদি শোনা যায় না কিচ্ছুই নাই, কিচ্ছুই হওয়ার সম্ভাবনা, তাহলে আমার একদম মজা লাগতো না সায়েন্স। আমরা হচ্ছে রোমান্টিসাইজ করতে হবে সায়েন্সকেও, রোমান্টিসাইজ করতে হবে যে না ভূত, অল্টারনেট রিয়েলিটি এগুলি থাকা সম্ভব, এবং সায়েন্টিস্টরা যখন বলে হ্যাঁ সবই থাকা সম্ভব, তখন যে না এই ইউনিভার্সে বেঁচে থাকার দরকার আছে, ইউনিভার্সে অনেক ইন্টারেস্টিং, তখন আমার বাচ্চার প্রতি স্নেহ মমতাও মনে হয় ও এটা তো একটা ডিভাইন ব্যাপার, এটা কোথাও না কোথাও কোনো ইলেকট্রনের প্রিভিয়াস ইলেকট্রনের কনসাসনেস বা কি, আচ্ছা বাহ, আজকের মতো শিখ।